সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি আইনি তথ্য এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন অঙ্গন। আমরা প্রত্যেকটি পর্বে আইন সম্পর্কে, বিভিন্ন বিষয়ের আইন সম্পর্কে আমরা খুঁটিনাটি সব কিছুই আলোচনা করছি। তেমনি আমরা আজও একটি আইনের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর সেটি হচ্ছে সম্পত্তির যে পজিশন বা দখল, পজিশনে থাকা বা দখলে থাকা, আবার অনেক সময় বেদখল, জবরদখল, বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। এখানে আইনি প্রতিকার কি বা কিভাবে এখানে সমাধান পাওয়া যায় এগুলো নিয়ে। আর আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি পর্বে অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন ভাই আমাদের সঙ্গে থাকেন এই বিষয়ে বিস্তারিত বলার জন্য, কারণ উনি গাইবান্ধার একজন স্বনামধন্য আইনজীবী এবং আইনের যে খুঁটিনাটি বিষয়গুলো উনি খুবই ভালো জানেন। আর আজকে যে বিষয়টি রয়েছে এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন, মতামত বা জানার থাকলে আপনারা ফেসবুকে কমেন্টস করতে পারেন এবং সেই সঙ্গে আপনারা আমাদেরকে মেসেজও করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমরা আছি আজকের আইন অঙ্গন নিয়ে। আমরা যাচ্ছি অতিথি মহোদয়ের কাছে। যে অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা যেহেতু সম্পত্তির যে পজিশনটা নিজের কাছে থাকা, মানে দখলের যে বিষয়, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তা আমরা যদি শুরুতেই একটু জানতে চাই যে সম্পত্তির দখল আসলে এটা বলতে কি বোঝায়, মানে কেন দরকার দখল? ধন্যবাদ কৃষ্ণকমল। আজকের বিষয়টি আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছেন, জমির দখল অথবা পজিশন। জি, আপনি জেনে থাকবেন যে কোনো কিছু যদি তার পজিশনে না থাকে, তার অধিকারটা, তার অধিকাংশই ক্ষুণ্ণ হয়ে যায়। জি জি জি। আর কোনো জিনিস যদি পজিশনে থাকে তাহলে তার একচ্ছত্র অধিকার বা দাবি করার ক্ষমতা তার থাকে। এই ধরুন এই কলমটা, এই পেনটা আমার দখলে আছে, এটি কিন্তু আমার পজিশনে থাকা অবস্থায় এটি আমার মালিকানাধীন। অবশ্যই, যতক্ষণ পর্যন্ত এটি আমি অন্য কাউকে না দিয়েছি বা আমার কাছ থেকে আপনার কাছে বা অন্য কারোর কাছে না গেছে, ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু আমার একটি অধিকার আছে। আর যখন এটি আমার মালিকানাধীন থেকে ডিসপজেসড হয়ে যাবে, অন্য কারো হাতে চলে যাবে, তখন এটিকে বেদখল বলা হয়, বা আইনের ভাষায় এটি ডিসপজেসড বলা হয়। এটি বিভিন্নভাবে হতে পারে। এই ডিসপজেসড জোর করে হইতে পারে, বেআইনিভাবে হইতে পারে, ট্রেসপাস হইতে পারে। এই যে সবগুলো কিন্তু আইনি টার্ম। তো আজকে আমি কথা বলার চেষ্টা করব যে এই সম্পত্তির দখল, নিজের কাছে থাকা বা অন্যের পজিশনে যাওয়া, এর গুরুত্ব কতখানি এবং এর আইনি প্রতিকার কি কি রয়েছে। জি জি, এটা তাহলে আমরা বুঝলাম দখলটা আমাদের খুবই দরকার এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা যাচ্ছি। আমরা যদি এবার একটু জানতে চাই যে আসলে একটা কথা শুনি মাঝে মধ্যে, বিরুদ্ধ দখল একটা বিষয় থাকে বা বেদখলও মনে হয় সেটাকে বলে। তো এটা আসলে বলতে কি বোঝায় আমরা যদি একটু শুনতে চাই। বিরুদ্ধ দখল বা বেদখল, জি, এটা একটা আইনি শব্দ। এই শব্দটা হচ্ছে ল টার্ম, আর এটিকে আইনের ভাষায় ইংরেজিতে বলে অ্যাডভার্স পজেশন। যদি কোনো ব্যক্তি তার সম্পত্তির দখল থেকে দখলে রাখা অবস্থায় তিনি সম্পত্তির দাবি করেন, এটিকে বলে দখলে থাকা। আর এটির বিষয়টা হচ্ছে যখন তিনি এই সম্পত্তি থেকে বিচ্যুত হয়ে গেলেন, তখন তাকে ডিসপজেসড বা বেদখল বলে। তো এই দখল এবং বেদখলের মধ্যে যে বিষয়টা, এটা একটা বিস্তীর্ণ বিষয়, ফারাক। সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি একচ্ছত্রভাবে, আমরা বলি যে 12 বৎসর পর্যন্ত কোনো সম্পত্তি, যদি সম্পত্তি বলতে আমরা জমি জমা বা যে কোনো বিষয়কেই বুঝি, এটাকে যদি আমরা তার 12 বৎসর পর্যন্ত তার দখলে থাকে, তাহলে তাকে অ্যাডভার্স পজেশন বলে। আচ্ছা, আর এই অ্যাডভার্স পজেশনটা আপনাকে প্রমাণ করতে হবে আইনের ভাষায় যে আপনি যে ব্যক্তির, আপনি যে সম্পত্তিটা আপনার দখলে রয়েছে সেটি আপনি সবার জ্ঞাতসারে, কারো অগোচরে না,
আপনি সেটি নিরবিচ্ছিন্নভাবে 12 বৎসর পর্যন্ত ভোগ দখল করতেছেন এবং এই জমিটির খাজনা বা অন্য কোনো কাগজপত্র পেপারস জমির মালিকানার কাগজপত্র আপনার রয়েছে বা আপনার নাই, এটি ধরে নেওয়া হলো আপনার কিছু কিছু পেপারস আছে মালিকানার, কিছু কিছু কাগজ আপনার নাই। সেক্ষেত্রে বিচার্য বিষয়টা হবে জমিটির দখলে কার আছে। জমিটি যদি আপনার দখলে আছে সেক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে আপনাকে 12 বৎসর পর্যন্ত আপনার পজিশনে থাকতে হবে। নিরবিচ্ছিন্ন বলতে এখানে কোনোভাবে এই 12 বৎসরের মধ্যে আপনি আবার ডিসপজেস্ট বা কোনোখানে হ্যান্ড ওভার বিক্রি আবার ফেরত নেওয়া এগুলো চলবে না। আচ্ছা, একটানা 12 বছর থাকতে হবে। একটানা 12 বছর হবে এবং এটি ব্যক্তি মালিকানা কোনো জমির ক্ষেত্রে। আর সরকারি কোনো জমি যদি আপনার দখলে রাখতে চান সেটি আপনার এখন নিরবিচ্ছিন্নভাবে 60 বছর পর্যন্ত আপনার দখলে থাকতে হবে। 60 বছর। 60 বছর। এটি আপনি একটু জানবেন যে সরকারের অনেক জমি এনিমি প্রপার্টি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। জি জি। এবং শত শত বিঘা জমি আমাদের গাইবান্ধাতেও অনেক শত শত বিঘা জমি ডিসপজেস্ট হয়ে আসছে, সরকারি জমি, কিন্তু সেটি পাবলিকের ভোগ দখলে আছে। জি, জনগণ কেউ না কেউ ভোগ দখল করতেছে। এটির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে একটু দেখতে হবে যে 60 বছর পর্যন্ত সে যদি একচ্ছত্রভাবে ভোগ দখল করেন তাহলে তার কিন্তু অধিকার একটা জন্মায় যায়। আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তিগত বা জমি হলে 12 বছর একচ্ছত্র থাকতে হবে, আর সরকারি ক্ষেত্রে 60 বছর হলে তখন একটা অধিকার। এক্ষেত্রে একটা বিষয়, যদি কোনো ব্যক্তি এখান থেকে ডিসপজেস্ট হয়ে যায় বেআইনি, আপনি যেটি বলছেন বিরুদ্ধ দখল মানে যদি বেদখল হয়ে যায় সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই জমিটি ভোগ দখল করতেছিলাম, আমাকে অপোজিট পার্টি বা বিবাদী বা যার যে বেদখল করছেন তিনি অতি সম্প্রতি আমাকে এই জমি থেকে ডিসপজেস্ট বা বেদখল হয়েছেন অথবা আমি ডিসপজেস্ট হয়েছি, এটিকে তাকে প্রমাণ করতে হবে। এবং কিন্তু এখানে একটা বিষয়, মনে করেন যে জমিটা আপনার নামেই আছে কোনোভাবে রেকর্ড বা কোনো কিছু, কিন্তু আমি সেটি 12 বছর বা তার বেশি সময় ধরে ভোগ দখল করছি, সেক্ষেত্রেও কি মালিকানা তখন আমি পাবো ওইটার? আরেকবার বলবেন প্লিজ। মানে একটা জমি দখলে আছে আমার, সেটা কিন্তু নাম আপনার রেকর্ড হয়ে গেছে আপনার নামে, কিন্তু 12 বছরের বেশি সময় ধরে আমি দখলে রাখছি, আমি খাচ্ছি, এক্ষেত্রে একটা দুটো বিষয় কাজ করে। একটা বিষয় হচ্ছে আপনার নামে পেপারস হয়নি, জি, এটি একটু আপনার নলেজে থাকতে হবে। আর যে ব্যক্তিটি জমির কাগজপত্র তার নামে হয়েছে সেটি একটি বিষয় দেখতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে যে জমিটি আপনি ভোগ দখল করতেছেন সেক্ষেত্রে এই জমিটি একচ্ছত্রভাবে আপনি ভোগ দখল করতেছেন কি না। যদি আপনি করে থাকেন তাহলে সংশ্লিষ্ট অফিসে এটি রেকর্ড সংশোধনের জন্য প্রক্রিয়া নিতে হবে, মামলা হোক বা যে কোনো প্রক্রিয়া নিতে হবে। এবং যে ব্যক্তি নামে জমিটির কাগজপত্র বা খতিয়ান হয়েছে তিনি এটি যদি দাবি করেন তাহলে তাকে দাবি করতে হবে দখলের বিষয়টি, যে এই জমিটি তার নামে জমি এবং এই জমিটি তিনি দীর্ঘ এত বছর যাবত ভোগ দখল করতেছেন অথবা অতি সম্প্রতি যে জমিটি ভোগ দখল করতেছেন তিনি তাকে ডিসপজেস্ট করছেন। আচ্ছা, এটি প্রমাণ দুইজনের ক্ষেত্রে দুই রকম বিষয় বুঝতে পারছি। তো যাই হোক, আমরা আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, কিন্তু দুঃখিত যে তারা কেউ কোনো কিছু শুনতে লিখেননি আর কি, দেখতেছেন, আমরা দেখতে পাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আমরা জমির দখল নিয়ে কথা বলছি, এই বিষয়ে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে লিখতে পারেন আমাদের ফেসবুকে। আমরা যদি একটু জানতে চাই, জমির তো আমরা বেদখল নিয়ে কথা বললাম, বিরুদ্ধ দখল বিষয় নিয়ে, এটা যদি কোনো কারণে হয়েই যায়, বেদখল বা বিরুদ্ধ দখল হয়ে যায়, এটা তো প্রতিকার অবশ্যই আছে। তো এই প্রতিকারের প্রক্রিয়াটা কি বা কিভাবে প্রতিকার পাওয়া যেতে পারে, করণীয়টা কি আমাদের হতে পারে? এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কৃষ্ণকমল। জমি যদি কোনো বেদখল হয়ে যায়, যে কোনো ব্যক্তি যদি জমি থেকে ডিসপজেস্ট হয়ে যায়, তাকে আইনি প্রক্রিয়ায় অবশ্যই আশ্রয় নিতে হবে। সেক্ষেত্রে তাকে 3টি পদ্ধতিতে আইনগত পদ্ধতি নিতে হবে।
তিনটি পদ্ধতিতে সে আইনগত পদ্ধতি প্রতিকার নিতে পারে। একটি হচ্ছে তার মধ্যে ফৌজদারি মামলা, জি, এটিকে বলে ফৌজদারি কার্যবিধি আইনের 144, 145 ধারার মামলা। দ্বিতীয়ত হচ্ছে তিনি দেওয়ানি আদালতে এই মামলা দায়ের করতে পারেন। জি। এখন যদি তিনি মামলা দায়ের করতে চান তাহলে তাকে কিছু ক্রাইটেরিয়া, এটিও আমি আলোচনা করব। আর একটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ডিসপজেসড হয়ে যায় জোরপূর্বক, বা কেউ বেআইনিভাবে জোরপূর্বক তাকে বেদখল করে, তাহলে সেক্ষেত্রে তাকে ভূমি অপরাধ প্রতিকার আইন, যেটা নতুন আইন একটা আসছে, এই আইনের আওতায় মামলা করতে পারে। তাহলে তিনটি হলো। আচ্ছা, প্রথম যদি আমি আলোচনায় যাই, ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার জন্য 145, 144 ধারায় আইনের আশ্রয় নিতে পারেন। সেটি মামলা দায়ের করার প্রক্রিয়া হচ্ছে, অবশ্যই তাকে প্রমাণ করতে হবে যে জমিটি তার দখলে ছিল এবং অতি সম্প্রতি সর্বোচ্চ 60 ডেজ অথবা 60 দিন অথবা 2 মাস, এই 2 মাসের মধ্যে তাকে জমিটি বেদখল করা হয়েছে, সেটা যেভাবেই হোক। আচ্ছা, কিন্তু জমিটি আপনার দখলে ছিল বা আছে। এখন আপনার যদি দখলে থাকে বা কেউ যদি আপনার এটাকে বেদখল করার হুমকি প্রদর্শন করে, জি, আপনার একটা জমি আমি জনসমক্ষে প্রকাশ করলাম যে এই জমিটি আমি নিজ দখলে নেব, বা বেআইনিভাবে হোক বা জোরপূর্বক হোক আমি দখল করব, এটি কিন্তু তখন বেআইনি পর্যায়ে পড়ে যায়। আমি এটির জন্য জরুরিভাবে যদি আপনি কোনো প্রতিকার পেতে চান, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 144, 145 ধারার বিধান মোতাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারেন। একটা অভিযোগ দায়ের করতে পারেন আর্জি আকারে। এই আর্জি দায়ের করার পর বিচারক অথবা জেলা ম্যাজিস্ট্রেট যাকে বলি, ইনি এটি তদন্ত করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে এসি ল্যান্ড বা থানা বা কনসার্নিং কোনো কর্মকর্তার কাছে এটি তাকে তদন্ত করার জন্য শুধুমাত্র পজেশন এবং তার সত্ত্ব আছে কিনা, অথবা যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে করেন যে এটি আমি দুটোই তদন্ত করব, তখন এসি ল্যান্ড অফিসে এই মালিকানার শর্ত যাচাইয়ের জন্য, আপনি জানবেন যে জমির বিষয়ে মালিকানার শর্ত বিষয়ে পুলিশ কিছু করতে পারবে না, এটার অধিকার হচ্ছে এসি ল্যান্ডের অফিস। তো এসি ল্যান্ড অফিস কর্মকর্তা, তহসিলদার বা যে আছে, এনারা কাগজপত্র যাচাই বাছাই করে একটা রিপোর্ট দিবেন যে মালিকানা শর্ত ABCD যেই মালিকানা দাবি করুক তার মালিকানাটা সঠিক আছে। দ্বিতীয়ত, কনসার্নিং পুলিশ স্টেশনের কাছে তদন্ত চাইতে পারে যে এই জমিটি আসলে কার দখলে ছিল, এবং যদি দখলে থাকে বা না থাকে তার বিষয়ে একটা রিপোর্ট, বা ডিসপজেসড হয়ে থাকলে তার বিষয়ে একটা রিপোর্ট। আচ্ছা আচ্ছা। এই রিপোর্টটা আসার পর, দুটো রিপোর্টটা কোর্টে দাখিল করার পর এটি নিয়ে একটা শুনানি হয়। শুনানি হওয়ার পরে কগনিজেন্স গ্রহণ করার পরে দুই পক্ষকে ডেকে তার কাগজপত্র যাচাই বাছাই এবং তাদেরকে এই বিষয়ে পরিপূর্ণ শুনানির আওতায় আসতে হয়। পরিপূর্ণ শুনানির আওতায় আসলে তারপর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাহেব একটি আদেশ প্রণয়ন করবেন। এই আদেশটা তখন স্থিতাবস্থা হইতে পারে, অথবা তাৎক্ষণিক উনি যেটা পছন্দ মনে করবেন, ডিমস ফিট যেটাকে মনে করবেন এটি প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট, সেই আদেশটা তিনি দিতে পারেন, যে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের মধ্যে যেন কোনো গণ্ডগোল বা সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য তাদেরকে স্থিতাবস্থা বা যে যার মতো থাকার জন্য নির্দেশ দিতে পারেন। বাই দিস টাইম তাকে সিভিল কোর্টের আশ্রয় নিতে হয় পরিপূর্ণভাবে এটিকে একটা বিচারের আওতায় আসার জন্য। এখন সিভিল কোর্টে যদি ধরি, তাহলে সিভিল কোর্টে এটিকে প্রথমে যেটা বলবো যে ইনজাংশন মোকদ্দমা, নিষেধাজ্ঞার মোকদ্দমা, অথবা আমি স্পেসিফিক রিলিফ ট্যাক্স, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় ইনি এই কোর্টে মামলা দায়ের করতে পারেন। এই মামলাটা দায়ের করার পরে তখন এইখানে বিচার হবে, পরিপূর্ণভাবে বিচার হবে যে জমিটি কার দখলে ছিল, জমিটির মালিকানা। আপনি জানা রাখবেন যে জমির বেদখল হওয়ার বিষয়টা
আসার সঙ্গে সঙ্গে কিন্তু মালিকানার বিষয়টা আসে। তা তো অবশ্যই। মালিকানার বিষয়টা না যদি সেটেল না হয় তাহলে নিষেধাজ্ঞার বিষয় বা বেদখলের প্রতিকারের বিষয়টি কিন্তু আসবে না। আমাদেরকে কুড়িগ্রামের উড়িপুর থেকে শাহিনুল ইসলাম একটা প্রশ্ন করেছেন আর কি, লিখেছেন যে কেউ যদি ভুয়া দলিলে জোর করে জমি দখল করে খায় সেটি উদ্ধার করার জন্য কি করা দরকার? ধন্যবাদ শাহিন ভাই, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমরা চাই এই ধরনের প্রশ্ন আসলে আমরা এটিকে উত্তর দিতে পারি। আপনি জানবেন অতি সম্প্রতি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটা আইন সংসদে পাশ হয়েছে এবং এটি আইন আকারে পরিপূর্ণ আইন আকারে বিচারের আওতায় এসছে, বিচার কাজ চলছে। এই আইনে এটাকে ভূমি অপরাধ যেটাকে বলে, এই অপরাধের বিচারগুলো শুধুমাত্র এই আইনের আওতায় বিচার্য হবে। এখানে আপনি যেটা বলছেন যে জাল দলিল করা এবং বেআইনিভাবে ভোগ দখল করা, এই আইনের আওতায় এর অপরাধের বিচার করার জন্য সংশ্লিষ্ট উপজেলার ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমতা দেওয়া হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি যদি এই বিষয়ে কোনো প্রতিকার পেতে চান তাহলে ভূমি অপরাধ যে আইনটি, এই আইনের পরিপূর্ণ একজন আইনজ্ঞের কাছে, অ্যাডভোকেট সাহেবের কাছে এর সাজেশন নিতে পারেন এবং এই বিষয়ে মামলা দায়ের করতে পারেন। মামলা করতে হবে, অবশ্যই মামলা করতে হবে এবং এখানে স্পষ্ট বলা আছে জাল দলিলের জন্য আলাদা একটা ধারা এবং তার বিচারের আওতায় নিয়ে আসা হবে, তার শাস্তির বিধানও রয়েছে। এটি প্রমাণ করতে পারলে বা শাস্তির বিধান, জমির দলিলটা জাল প্রমাণিত হয়, যিনি এটা করেছেন তার শাস্তির অবশ্যই তার শাস্তি হবে। হ্যাঁ, এটা তো অবশ্য থাকাও দরকার, নাহলে তো মানুষ যেভাবে হোক জমি জাল দলিল করে দখল করে নিয়ে নেবে। এটা হচ্ছে, তাই প্রচুর হচ্ছে। আগে এটা আরো বেশি হতো। তবে এখনকার সময় এখনকার যে বিষয়টা আসছে এটা আমাদের বলাই একটা দরকার যে জমি যদি কেউ বিক্রয় বা ক্রয় বিক্রয় যদি হয় সেক্ষেত্রে একদম সবকিছু কাগজ দেখে শুনেই করা দরকার। এটা আমরা বরাবরই প্রতি অনুষ্ঠানে বলে আসতেছি যে জমি ক্রেতা অবশ্যই তাকে সব পেপারস গুলো, এবং আমরা সিরিজ ভাবে বলে আসতেছি যে কি কাগজ দেখতে হবে, কি দেখতে হবে। এরপরেও যদি শ্রোতারা আবার আলোচনার শুনতে চান সে বিষয়টি, আমরা আবার আলোচনা করব এটা বিষয় নিয়ে। আচ্ছা, এই জবরদখল একটা আর বেদখল এটা কি একই বিষয় নাকি এটা কোনো একটু ভিন্নতা আছে? ধন্যবাদ কৃষ্ণকে বলা, আপনি অনেক ইনোভেটিভ এবং খুব নিখুঁত প্রশ্ন করতেছেন। এই বিষয়টা এরকম যে বেদখলটা হচ্ছে স্বাভাবিকভাবে ন্যাচারালি কেউ জমিতে ডিসপজেস্ট করা বা জমিতে ট্রেসফার করে দখল করা। আর কেউ যদি তার শান্তিপূর্ণ কোনো দখলপ্রাপ্ত জমি থেকে জোরপূর্বক বেআইনিভাবে সংঘাতপূর্ণ অবস্থায় তাকে সরাই দিয়ে তার স্থানে বসে তার জায়গাটা দখল করে, তাকে তো জবরদখল, তাকে বলা হয় জবরদখল। এই জবরদখলের বিষয়টা এইরকম। জবরদখল খুবই, আসলে এটা আইনি কোনো শব্দ না, এটা সম্পূর্ণ একটা অবৈধ কাজ। আমরা শব্দটাই বুঝতে পারছি, জবরদখল। আপনি জানবেন যে আমাদের যে চলাফেরা, নদীর পানি, বাতাস যে ব্যবহার করার, এগুলো কিন্তু একটা অধিকার। হ্যাঁ, অবশ্যই মানুষের অধিকার। এই অধিকার থেকে কিন্তু আমাদের সত্ত্ব থেকে অধিকার জন্মায় না। অধিকারের বিষয়টা আলাদা একটা বিষয়, সত্ত্ব মালিকানা একটা আলাদা বিষয় এবং অধিকারটা আরেকটা বিষয়। যেমন আমরা প্রকৃতির যে বাতাস, এটা তো সবার পাওয়ার অধিকার আছে। এটা ভোগ দখল করতেছি, এটা আমার অধিকার। আমার এই স্টেজ, আমি যেখানে বসছি, আপনি যেখানে বসছেন, এই এলাকায় যে আমি অক্সিজেন নিচ্ছি, এই এলাকায় আকাশ বাতাস, এটি যে আমি তাকাইতে পারছি, সেটা আমার অধিকার। এটা তাহলে জবরদখল, এটা আসলে জবরদখলের বিষয়টা আরেকটু বলি। জবরদখল বিষয়টা এরকম যে জবরদখলের আওতায় যদি কোনো ব্যক্তি আইনি প্রতিকার পেতে চান, সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে ইনি অপোজিট পার্টি তাকে জোরপূর্বক সংঘাতপূর্ণ অবস্থায় ভয়ভীতি প্রদর্শন করে কিংবা বেআইনি কোনো পন্থা অবলম্বন করে রাতের আধারে মাস্তান বাহিনী দিয়ে কোনো একটা জায়গা বা জমি তিনি বেদখলে
নিয়েছেন, দখল করছেন, এটাকে শান্তিপূর্ণ বেদখল বলে না, এটাকে বলে জবরদখল। এই জবরদখলের বিষয়ে মামলা করা যায়, তবে অবশ্যই প্রমাণ করতে হবে যে এই জমিটি তার দখলে ছিল এবং এই নির্দিষ্ট একটা সময় বা তারিখ, এই তারিখে সে জোরপূর্বক অপোজিট পার্টি তাকে বেদখল করে বা জমি থেকে বের করে দিয়ে তাকে জমিটি দখল নিয়েছেন। জি, তো এটা প্রমাণ করতে হবে আর কি। তাহলে জবরদখল হচ্ছে একদম বেআইনি ভাবে, সম্পূর্ণ বেআইনি, এটা সংঘাতপূর্ণ ভাবেও, এবং এটা কিন্তু প্রায় আমরা দেখে থাকি যে পত্র পত্রিকা খুললেই দেখতে পারি যে না বিভিন্ন জায়গায় জমি অনেকেই দখল করে নিচ্ছেন। এই জবরদখল বিষয়টা কেন সংঘাতপূর্ণ বলা হচ্ছে, আপনি জানবেন যে এর আগে আপনি যখন প্রথম আলোচনায় আনলেন বেদখল, আর এটি হচ্ছে জবরদখল। বেআইনি বেদখল বিষয়টা হচ্ছে এরকম যে তার জমিতে সত্ত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আমি এবং আপনি দুইজনেরই একটা অধিকার, একটা জায়গা আছে, একটা সম্পত্তিতে অধিকার আছে, কিন্তু দেখা গেল জমিটির পেপারসটা অংশানুপাতিক ভাবে আপনার কম, আমার বেশি। সেক্ষেত্রে আমরা অংশানুপাতে ওই জমিটি দখল নাই, আচ্ছা, আমাদের দখলে নাই। এটি দেখা যায় সিএস পর্চা, আরএস পর্চায় অনেক জমিদারদের জমি থেকে আসার পরে আমাদের পৈতৃকভাবে যে জমিটা আছে, সেই জমিটির আমরা যে অংশ আমার পৈতৃকভাবে যে পাওয়ার অধিকার আছে সেটি থেকে কম, কিন্তু জমি মাঠে অন্য আমাদের ওয়ারিশরা আছে বা যারা আছে তারা ভোগ দখল করতেছেন। এই যে ভোগ দখল করতেছেন সেখানে তো আমার অধিকার রয়েছে, কিন্তু পেপারস আমার, কিন্তু দখলটা আরেকজনের আওতায় চলে গেছে। এই ক্ষেত্রে কিন্তু বলে বেদখল করার জন্য আইনি অধিকারও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এখানে বলা হচ্ছে জবরদখল, এখানে কোনো আইনি অধিকার নাই, এখানে তার অধিকার নাই, তাই জবরদখল করছেন। মানে আমরা অবশ্য প্রায় দেখি যে জমি নিয়ে ইদানিং মোটামুটি একটা বিভিন্ন রকম মারামারি, খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুন পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, তো আসলে তো আমার মনে হয় যে এই বিষয়গুলোর দিকে না গিয়ে আমার মনে হয় যে জমিটা আসলে কার দখল বা কিভাবে, কার নামে জমি, কাগজ আছে কি আছে, সব দেখে শুনেই কাজ করা দরকার। অবশ্যই এইটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমরা সব সময় ধরে চর দখল করে, হ্যাঁ, চর দখল, তারপরে বিল দখল করে, এগুলো অনেক সময় দুই ভাবে হতে পারে। এই বিলটি আসলে চরটি বা বিল কোনো মাছের চাষের বিল, এটা হচ্ছে কোন ব্যক্তির মালিকানাধীন হতে পারে অথবা সরকারের সম্পত্তি হতে পারে। এটি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে একটা গন্ডগোল হয়। এটি কিন্তু জমি দেখা যায় যে সরকারের, হ্যাঁ, কিন্তু দুই পক্ষ মারামারি করে খুন খারাপি হয়ে যাচ্ছে। এটা একটা বেআইনি কাজ। তো যাই হোক, আমরা অনেকটাই আলোচনা করেছি, শেষের দিকে চলে এসেছি। আমরা এই দখলের যে পুনরুদ্ধারের তো বিষয় থাকে, অবশ্যই দখল হয়ে গেলে তো সেটি ফিরিয়ে আনারও একটা বিষয় থাকে। আমরা যদি সেই বিষয়ে একটু জানতে চাই, পুনরুদ্ধার করতে গেলে আসলে কাদের সহযোগিতা নিতে হবে বা কোথায় আমাদেরকে যেতে হবে? দখল পুনরুদ্ধার, যা শান্তিপূর্ণ দখলে বাধা বিঘ্ন বা কোনো বেদখলকৃত জমি উদ্ধার, এই বিষয়গুলো সব একই টার্ম, একই জায়গায়। এটি যদি আপনি কোনো আইনগত প্রক্রিয়ায় মামলা করতে চান, তো সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এরা কাজ করে। আপনি প্রথমেই যদি আপনাকে বলি যে আপনি নিজ ব্যক্তিগত উদ্যোগে এটিকে আইনের আশ্রয় নিতে পারেন। জি, প্রথম বললাম যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে 144, 145 ধারা মামলা করতে হবে। সেকেন্ডলি, কনসার্নিং উপজেলার আওতায় যে কোর্ট আছে, সিভিল কোর্ট, সেই সিভিল কোর্টে আপনি দেওয়ানি মামলা দায়ের করতে পারেন। আচ্ছা আচ্ছা। তারপরে ভূমি অপরাধ আইনের আওতায় মামলা করতে পারেন। এই মামলাগুলো আপনাকে নিজ উদ্যোগে করতে পারেন, বা আপনি চাইলে এখানে সরকারের লিগ্যাল এইড আছে। যদি কারো অসচ্ছল হয়, যদি কোনো ব্যক্তি অসচ্ছল হয়, কারো মামলা করার কোনো টাকা পয়সা নাই বা কোনো লয়ার সঙ্গে যোগাযোগ করার কোনো স্কোপ নাই বা সেই সাধ্যটা নাই, সামর্থ্য নাই, সেক্ষেত্রে তিনি লিগ্যাল এইডের আওতায় এখানে তার সাহায্য কামনা করতে পারেন। তৃতীয়ত হচ্ছে, এর জন্য বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো
খুব মাছ পপুলার হিসেবে বড় বড় ধরনের কোনো ব্যক্তি, বড় কোনো প্রতিষ্ঠান, বড় বড় জনস্বার্থে নিয়ে কাজ করে। জনস্বার্থে যেমন কোনো, এর মধ্যে একটি কথা আমি বলতে ভুলে গেছি, ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইট বলতে একটা কথা আছে। ইজমেন্ট রাইটটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি যদি একচ্ছত্রভাবে, ওই যেটা বললাম যে 12 বছর চলাফেরা করে একটা রাস্তা, যেমন আমাদের এসকেএস এর পাশেই আশেপাশে অনেক রাস্তা আছে, জমির মাঝখান দিয়ে রাস্তা আছে, এই রাস্তাগুলো কিন্তু রাস্তা ছিল না, জি, কোনো কারণে হয়তোবা মানুষ হাঁটাহাঁটি করতে করতে এটা হয়ে গেছে, অথবা খুব ভিতরে কোনো জমি থেকে ফসল নিয়ে আসার জন্য পায়ে হাঁটে রাস্তা হয়ে আস্তে আস্তে এটা একটু মোটা হয়ে গেছে। যদি এটি দীর্ঘ সময় 12 বছর বা 20 বছর পর্যন্ত চলাফেরা করতে করতে একটা রাস্তায় পরিণত হয়, তাহলে জনগণের এটাকে ইজমেন্ট রাইট বলে। ইজমেন্ট রাইট, হ্যাঁ, ইজমেন্ট রাইট। এই ইজমেন্ট রাইটটা হচ্ছে একটা একচ্ছত্র অধিকার। এখানে কিন্তু আর যার জমি বা যার জমির পাশ দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে বা যার জমির উপর দিয়ে রাস্তাটা হাঁটাচলা করতে করতে রাস্তায় পরিণত হয়েছে, এটি কিন্তু তখন আর ইয়াতে তার অধিকারে আসবে না, তখন এটি জনগণের অধিকারে চলে যাবেন। এটা জনগণের একটা রাইটস, জনগণের রাইটসে পরিণত হবে। এরকম যদি আপনি আপনার বসত বাড়ির পাশ দিয়ে কোনো রাস্তা চলাচল থাকে বা কোনো আপনার একটা টিউবওয়েল বা একটা নালা আছে, যে নালাটাতে গরু গোসল করায় বা আপনারা গোসল করেন বা জনস্বার্থে ব্যবহার করা হয়, এটি একটি কিন্তু ইজমেন্ট রাইট চলে আসে। হ্যাঁ, তো এই যে এনজিও কিছু বিষয় আছে, নিজেরা করি, মাদারীপুর লিগ্যাল এইড, এই তারপরে ব্লাস্ট, এই ধরনের কিছু বেসরকারি সংস্থা আছে, এগুলো আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। কোনো ব্যক্তি যদি আইনি সহায়তা কামনা করেন, তাহলে এনারা আইনি সহায়তা দিয়ে থাকেন। আচ্ছা, তো আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, একদম অনেকটা দূরেই চলে এসেছি। আমাদের সঙ্গে অর্গানাইজার মোহাম্মদ লিমন মিয়ত ছিলেন গাইবান্ধা থেকে, তিনি তেমন কিছু বলেননি আর কি। তারপরে নয়ন সরকার আছেন, ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানটি দেখিয়ে। তো সর্বশেষ আপনার কোনো অভিমত যদি থাকে শ্রোতাদের উদ্দেশ্যে? আমি বলতে চাচ্ছি যে যদি এরকম কোনো ব্যক্তি আইনগতভাবে বেদখল হয়ে যান, তাহলে তারা আইনের যদি সচ্ছল হন, তাহলে ব্যক্তি উদ্যোগে মামলা করতে পারেন, এবং যদি অসচ্ছল হন, তাহলে লিগ্যাল এইডের মাধ্যমে তিনি আইনি সহায়তা কামনা করতে পারেন। আর আমি অ্যাট দ্য সেম টাইম অন্যদেরকে বলবো, যারা জবরদখল করে কোনো জমি দখল করতে চাচ্ছেন বা নিজ দখলে নিতে চাচ্ছেন, তারা বেআইনিভাবে এটি না করেই ভালো। কিন্তু আইনের আওতায় যদি মামলা দায়ের করে যদি তিনি জমির অধিকার পান, তবে তো সেইভাবেই তাকে আইনের আওতায় আগানো উচিত। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আর শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি আজকের আইন অঙ্গন। আমরা আসলে জমির দখল বিষয়ে এখানে আমরা জবরদখল, বেদখল সব কিছু নিয়ে আলোচনা করলাম। তো আজকের আলোচনা থেকে যে তথ্যগুলো আমরা পেলাম, আমাদের অতিথি মহোদয় যে বিষয়গুলো আপনাদের জানিয়ে দিলেন, তো সেই মোতাবেক যদি আপনারা কাজ করেন, আমার মনে হয় না যে আপনাদের কোনো সমস্যা হবে। এবং আরেকটি কথা বলেছেন উনি সর্বশেষ, যে জবরদখল বিষয়টা এটি সম্পূর্ণ একটি বেআইনি বিষয়। তো যদি আপনারা কেউ হয়তো যদি করেই থাকে এটি, তো জবরদখল না করে আইনি প্রক্রিয়ায় ভাবে একটি কাজ করা দরকার। এবং জবরদখলের ক্ষেত্রে কিন্তু যেহেতু এখন আইন আছে, আইনে যদি আপনার সেটি প্রমাণিত হয়, তাহলে কিন্তু ওই তাদের শাস্তি, ভূমি অপরাধ আইনে শাস্তি হতে পারে। তো আমরা চাই না কারো শাস্তি হোক, কারো কোনো সমস্যা হোক। আপনারা সকলেই সুন্দরভাবে ভালোভাবেই থাকবেন সেই কামনা করি। তো এই বলে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভ বিদায়।